আচ্ছা, আশা করি তোমরা স্লাইড দেখতে পাচ্ছ। আচ্ছা, তো তোমাদের সেমিস্টার 4 ক্লাস 12 এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তো সেমিস্টার 4 তোমাদের লাইফ সায়েন্সের যে পার্ট গুলো আছে, ইমিউনোলজি, বায়োটেকনোলজি, কিছু মাইক্রোবায়োলজি পার্ট আছে। তার মধ্যে ইমিউনোলজি পোর্শনটা আজকে শুরু হচ্ছে। যদি কোনো রকম কনসেপ্টে বুঝতে প্রবলেম হয় কিংবা নেটওয়ার্কিং এর জন্য শুনতে না পাও, ক্লাস চলাকালীন বলতে না পারলেও স্ক্রিনে দেখতে পাবে আমার মেল আইডি দেওয়া আছে, আমাকে মেল করে জিজ্ঞেস করতে পারো। তো বেসিক কনসেপ্ট অফ ইমিউনোলজি, আন্ডারস্ট্যান্ডিং দ্য লাইফ অফ ইমিউন সিস্টেম। তোমরা আশা করি ক্লাস 11-এ পড়েছো অথবা পড়োনি, যাই হোক। আমি ধরেই চলছি তোমরা পড়োনি, কিন্তু ইমিউনোলজি টার্মটা মোটামুটি যখন লাইফ সায়েন্সের স্টুডেন্ট, তখন আশা করি ইমিউনোলজি টার্ম সম্পর্কে তোমাদের ধারণা আছে। আচ্ছা, তো হোয়াট ইজ ইমিউনোলজি, মানে ইমিউনোলজি বলতে আমরা কি বুঝি, মানে এই রিলেটেড যদি আমি বলি যে ইমিউন সিস্টেম সম্পর্কে তোমাকে এক কথায় কিছু বলতে, জাস্ট যে কোনো একজন বলো। আনমিউট করো, ইট শুড বি ইন্টারেক্টিভ ক্লাস। এরকম নয় যে আমি ওয়ান সাইডেড বলে গেলাম তোমরা শুনে গেলে। প্লিজ আনমিউট ইউর সেলফ। চাকদীপ হাই স্কুল, প্লিজ আনমিউট ইউর সেলফ। বুঝতেই পারছি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। অ্যাটলিস্ট চ্যাট বক্সে লেখো কিংবা আনমিউট করে মাইকে বলো। চ্যাট বক্সে লেখো, ক্লাসটা শুরু করবো কি করে? চ্যাট বক্সে লেখো কিংবা আনমিউট করে রেসপন্স করো। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি না সমস্যা তোমাদের কিছু হচ্ছে কি হচ্ছে না, এটা তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পরে ক্যারি ফরওয়ার্ড করে নিও। আচ্ছা, যেটা বললাম যে তোমাদের ইমিউনোলজি পার্টটা এখন আজ থেকে শুরু হচ্ছে। তো চ্যাপ্টার 7 তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের সিলেবাস, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস পড়ানো হবে। প্রথমেই বেসিক কনসেপ্ট অফ ইমিউনোলজি, ইমিউন সিস্টেম বলতে আমরা কি বুঝি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন কি হতে পারে, অ্যান্টিজেন মানে কি, অ্যান্টিবডি মানে কি, হোয়াট ইজ এপিটোপ, হোয়াট ইজ প্যারাটোপ, টাইপ অফ ইমিউন সিস্টেম, হাউ ভ্যাকসিন ওয়ার্কস, হোয়াট ইজ ইমিউনিটি, হোয়াট ইজ অটো ইমিউনিটি। হ্যাঁ, সেসব নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শুরু হবে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি সেম 4-এর সিলেবাস। আচ্ছা, যেটা বলছিলাম, ইমিউনোলজি মানে আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা। ওকে, তো ইমিউনোলজি মানে কি, মানে তোমরা জানো আশা করি যে আমাদের শরীরের ভেতর প্রতিদিন না জানি কত জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন হয়। সুতরাং কি, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আমরা সবসময় অসুস্থ হই না। নর্মালি হয়তো কোথাও হাত কেটে গেল, তোমার হাত থেকে ব্লাড বেরিয়ে এলো, আঙুল কেটে গেল, আঙুল থেকে ব্লাড বেরিয়ে এলো। তো তার মানে কি, তোমার যে শরীরের যে ইন্টারনাল সিস্টেম, সেটা তোমার বাইরের পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এবার বাইরের পরিবেশে আহ, কত আহ, বাতাসে ভাইরাস থাকে অনেক রকমের। হুম, তারপর হয়তো লোহায় হাত কাটলো, আমরা জানি লোহায় হাত কাটলে আমাদের টিটেনাস ইনজেকশন নিতে হয়, তো কেন নিতে হয়?
কারণ প্রতিনিয়ত যেসব আমাদের হিউম্যান বডি যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে এনকাউন্টার করে চলেছে, এই যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, এইটাকেই সহজ ভাষায় বলা হয় আমাদের ইমিউন সিস্টেম। এবং আমরা যখন এই ইমিউন সিস্টেম নিয়ে পড়াশোনা করি, সেটাকেই বলা হয় ইমিউনোলজি। জাস্ট সিম্পলি ভাবো, ধরো আমাদের শরীর একটা দেশ, কোন একটা কান্ট্রি, এবং ইমিউন সিস্টেম হলো তার সেনাবাহিনী। মানে ইমিউন সিস্টেম সবসময় চেষ্টা করবে যে বাইরে থেকে কোনো প্যাথোজেন, লাইক ভাইরাস, ব্যাকটেরিয়া, যাতে আমাদের শরীরকে ইনফেক্ট করতে না পারে, শরীরে প্রবেশ করতে না পারে। এটাই হয় ইমিউন সিস্টেমের মেন ফাংশন। এবার আমরা পরে দেখবো যে সেটা অনেক সময় মেনটেন হয় না। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম যে অটোইমিউনিটি ডিসঅর্ডার গুলো হয়, যেমন থাইরয়েড ডিসঅর্ডার হতে পারে, রিউমাটয়েড আর্থারাইটিস, অনেক রকম অটোইমিউন ডিসঅর্ডার আছে। সেগুলো হতে পারে আহ, যখন আমাদের ইমিউন সিস্টেম ডিসরেগুলেটেড হয় বা ডিসফাংশন হয়ে পড়ে, তখন সেই সমস্ত কারণে অটোইমিউনিটি দেখা যেতে পারে। কিন্তু ইমিউন সিস্টেমের মেইন ফাংশন হলো যে তোমার শরীরকে প্রতিরক্ষা দেওয়া, যাতে কোনো জীবাণু, ভাইরাস, ফাঙ্গাস এরা ইনভেড করতে না পারে হিউম্যান বডিতে। বিভিন্ন রকমের ভাইরাস থাকবে, তোমরা যেমন শুনেছ, যেটা হলো লাস্ট কোভিড ভাইরাস, এটা হচ্ছে সিঙ্গল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। ওকে। তো এরকম জিকা ভাইরাস হয়, হ্যাঁ, রাইনো ভাইরাস হয়, তারপর তোমার বিভিন্ন রকম নোভো ভাইরাস, হ্যাঁ, এছাড়াও হেলিকোব্যাক্টার পাইলোরি, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস যাতে অ্যাটাক করতে না পারে, সেটাই হচ্ছে আমাদের শরীরের মূল দেখার বিষয়, ইমিউন সিস্টেমের দেখার বিষয়। ওকে। আচ্ছা। আচ্ছা, যদি আমি বলি ইমিউনোলজি কি, তো এর মূল বক্তব্য হলো ইমিউনোলজি হলো সেই বিজ্ঞান যা বলে শরীর কিভাবে নিজেকে জীবাণু, ভাইরাস, ফাঙ্গাস থেকে রক্ষা করে। যেটা আমি একটু আগে বললাম, যে যখন আমাদের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হালকা কাট লাগে, কিংবা কোনো কিছু খুব সামান্য আঘাত পেলে, যদি খুব মেজর আঘাত না পায় শরীর, তাহলে দেখবে সেটা অটোমেটিক কিছুদিন পর শুকিয়ে যায়। ঠিক আছে। তো এই যে অটোমেটিক শুকিয়ে যাচ্ছে, অটোমেটিক তো কিছু হয় না, তার মানে নিশ্চয়ই আমার শরীরে কোনো একটা রিয়াকশন চলছে। আমাদের যে ইনেট ইমিউনিটি, অ্যাডাপ্টিভ ইমিউনিটি হেল্প করছে সেই ঘাটা শুকিয়ে যাওয়ার জন্য। এই যে নিরাময় হয়ে উঠছে ইমিউন সিস্টেমের সাহায্যে, এটা কি বলা হচ্ছে ইমিউনোলজি। আচ্ছা, আশা করি যে তোমরা স্লাইডও দেখতে পাচ্ছো এবং আমার ভয়েসও ক্লিয়ার, কোনো রকম সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে চ্যাট বক্সে লিখতে পারো। আচ্ছা। জাস্ট তোমাদের অনেকে মনে হতে পারে যে তোমরা আশা করি সকলেই টিকা নিয়েছো, ভ্যাকসিন নিয়েছো। ছোট, অনেকে ছোটবেলায় নিয়ে থাকে ভ্যাকসিন, অথবা কোভিড টাইমে তো আমরা সবাই ভ্যাকসিনেটেড হয়েছি, ভ্যাকসিন নিয়েছি। তো ভ্যাকসিন জিনিসটা কি তোমরা কি কেউ জানো? ভ্যাকসিন জিনিসটা হচ্ছে, জাস্ট শর্টে বলছি, কনসেপ্টটা দিচ্ছি, পরে ডিটেলসে যাব। ভ্যাকসিনটাও তো হচ্ছে তোমার কোন একটা জীবাণুকে শরীরে প্রবেশ করানো হয়। ঠিক আছে। তার ফলে শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। তার ফলে সেই জীবাণুটা যদি পরে আমাদের শরীরকে অ্যাটাক করে, তাহলে আমরা সেই রোগ দ্বারা, মানে সেই আমরা সেই রোগটাকে প্রতিহত করতে পারবো। ঠিক আছে। কিন্তু যখন আমি প্রথম টিকাটা নিলাম, যখন শরীরে প্রথম প্রবেশ করলো জীবাণুটা, তখন তো আমার সেটা শরীরের পক্ষে ক্ষতিকর হওয়া উচিত, তাই না?
কারণ তখন তো আমার মধ্যে, শরীরের মধ্যে কোনো অ্যান্টিবডি নেই সেই প্যাথোজেনের বিরুদ্ধে। ভ্যাকসিনেশন করা হয় যাতে তোমার শরীর চিনতে পারে যে প্রথমেও এই প্যাথোজেন দ্বারা বডি আক্রান্ত হয়েছে, পরে যদি কখনো আক্রান্ত হয় তাহলে আমার TH1 মিডিয়েটেড সাইটোকাইন সিস্টেম অ্যাক্টিভেট হবে। যাক, সেগুলো পরে বলছি, মানে আমার সোজা কথায় অ্যান্টিবডি প্রোডাকশন তৈরি হবে, বি লিম্ফোসাইট প্রলিফারেট করবে, অ্যান্টিবডি প্রোডাকশন হবে, আর মেমোরি সেল আমাকে রেকগনাইজ করতে সাহায্য করবে। এই হচ্ছে ভ্যাকসিনেশনের কাজ। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যখন প্রথম টিকা নেওয়া হয়, সেটাও একটা জীবাণুপাত অংশ, তাহলে তখন কেন শরীর আক্রান্ত হয় না? কারণ তখন তো আমার শরীরে সেই প্যাথোজেনের এগেনস্টে কোনো অ্যান্টিবডি নেই। হুম, এটা একটা কোয়েশ্চেন, এটা ভাবতে হবে। যখন ভ্যাকসিনেশনের টপিকে ঢুকবো তখন আমি জিজ্ঞেস করবো আবার। আচ্ছা, এখন তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে। তো এই যে মূল অংশ, এটা হচ্ছে ইমিউন সিস্টেম, কোষ, অঙ্গ এবং অণু দিয়ে গঠিত, মোটামুটি সবাই জানো। আচ্ছা, এর যে প্রধান অঙ্গ, সেটাকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়: বোন ম্যারো বা অস্থিমজ্জা, থাইমাস যেখান থেকে আমার টি লিম্ফোসাইট সেটা ম্যাচিওর হয়, এবং স্প্লিন বা লিম্ফ নোড, প্লিহা যেটাকে বলে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার তিনটে মানে পার্ট নিয়ে তৈরি হয় ইমিউন সিস্টেমটা। আচ্ছা, এর কাজ কি? স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে আছে বোন ম্যারো বা অস্থিমজ্জা, হুম, স্প্লিন এবং থাইমাস। আচ্ছা, এই থাইমাস কি করে? থাইমাস হচ্ছে আমাদের যে লিম্ফোসাইট সেল, পরে বলবো ক্লাসিফিকেশনে, মাইলার সেল আছে আর লিম্ফয়েড অরিজিনেটেড সেল পাওয়া যায় হিউম্যান বডিতে। তো লিম্ফয়েড সেলের মধ্যে তোমার টি সেল, বি সেল, এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, এগুলো বিলংস করে লিম্ফয়েড সেলের মধ্যে। তো এই টি সেল যতক্ষণ না ম্যাচিওর হয়, ততক্ষণ তোমার এটা যে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারবে না। হুম, টি সেলই তোমার অ্যাক্টিভেট করবে, এবং এটাই পরে হচ্ছে তোমার ওই আহ, যে অ্যাডাপটিভ ইমিউনিটিকে অ্যাক্টিভেট করে। প্রথম কোনো একটা যদি কোনো জীবাণু বা প্যাথোজেন বডিতে ইনভেড করার চেষ্টা করে, সর্বপ্রথম অ্যাক্টিভেট যে সিস্টেমটা হয় তাকে বলা হচ্ছে ইনেট ইমিউনিটি। আফটার দ্যাট অ্যাক্টিভেশন, হুম, তোমার বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এইগুলো অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, আমরা দেখবো যে কিছু এপিসি সেল থাকে। এপিসি সেল MHC ক্লাস 2 এর রেকগনিশনের মাধ্যমে বি সেল প্রলিফারেশন বাড়ায়, মেমোরি সেল তৈরি হয়, এবং সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হয়, যেটাকে আমরা CD8 সেল বলি। সেটা তারপর অ্যাডাপটিভ ইমিউনিটিতে সাহায্য করে। যাই হোক, তো এই যে মেন, তোমরা বুঝতে পারছো এখানে টি সেলের একটা রোল আছে। টি সেল অ্যাক্টিভেট না হলে আমার বি সেল মেমোরি সেল তৈরি করতে পারবে না। কারণ আমরা জানি বি সেল থেকে প্লাজমা সেল এবং মেমোরি সেল তৈরি হয়। সরি। তো এই যে মেমোরি সেল, এটাই হচ্ছে পরবর্তীকালে অ্যাডাপটিভ ইমিউনিটিতে এর ফাংশনটা প্লে করে। তো যদি আমার থাইমাসই ডিসফাংশন হয়, এবং এর ফলে যদি টি সেল ম্যাচিওর না হয়, ঠিক আছে, তা টি সেল যদি ম্যাচিওর না হয়, তাহলে এ স্যারের টি সেল অ্যাক্টিভেট হবে না। এর ফলে কি হবে? এর ফলে অ্যাডাপটিভ ইমিউনিটি অ্যাক্টিভেট হবে না। মানে আমার যে সাইটোকাইন স্টর্ম যেটা প্যাথোজেনের এগেনস্টে তৈরি হওয়ার কথা, সেটা হবে না।
এর ফলে শরীর রোগটাকে প্রতিহত করতে পারবে না, এই হচ্ছে সোজা কথা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি বললাম? বোন ম্যারো বা অস্থিমজ্জা। বোন ম্যারোয় কি হয়? বোন ম্যারোতে নতুন ইমিউনো কোষ বা ইমিউন সেল তৈরি হয়। মনে রাখবে, বোন ম্যারোতে বি সেল এবং টি সেল দুটোই তৈরি হচ্ছে, কিন্তু সারপ্রাইজিংলি বি সেল ম্যাচিওর করেও বোন ম্যারোতে। ঠিক আছে। কিন্তু টি সেল ম্যাচিওর কিন্তু বোন ম্যারোতে হয় না, 6 মাসে টি সেলের ম্যাচুরেশন হয়। আচ্ছা, তার মানে আমার বোন ম্যারো হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমার যদি বি সেল ম্যাচিওর না হয়, বোন ম্যারোতে যদি ডিসফাংশন হয়, তাহলে বি সেল ম্যাচিওর হলো না, বি সেল হয়তো প্রলিফারেট করতে পারলো না, টি সেল টি সেল তোমার সিস্টেমে এলো না। হ্যাঁ, তা এর ফলে কি হবে? এর ফলে তোমার যে অ্যান্টিবডি প্রোডাকশনটা সেটা হবে না, এবং সাথে সাথে যে যেটা বললাম যে অ্যাডাপটিভ ইমিউনিটি চালু, সেটা হবে না। হুম। তো সেই জন্য আমার হচ্ছে বোন ম্যারো একটা ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করে, বোন ম্যারো এবং থাইমাস। কারণ বোন ম্যারোতে আমার বি সেল টি সেল তৈরি হচ্ছে এবং বি সেলের ম্যাচুরেশন ঘটছে, এবং যেই টি সেলটা বোন ম্যারোতে তৈরি হলো সেটা থাইমাসে আসার পর সেটা ম্যাচিওর হচ্ছে এবং ফাংশনালি অ্যাক্টিভ হচ্ছে। ম্যাচিওর মিনস ফাংশনালি অ্যাক্টিভেট হচ্ছে। এর মধ্যে কিছু মার্কার্স থাকবে, যদি মার্কার্স গুলো অ্যাক্টিভেট না হয় তাহলে সেলটা অ্যাক্টিভেট হয় না। ঠিক আছে, যাই হোক সেটা ডিটেলস আমরা পরে যাব। মেন কথা হচ্ছে থাইমাসে আমার টি সেল অ্যাক্টিভেট হচ্ছে। আচ্ছা, যেটা বললাম আর একটা হচ্ছে প্রধান অঙ্গর মধ্যে পড়ছে লিম্ফ নোড ও প্লিহা, যেটাকে স্প্লিন বলি। এটার কাজ কি? এটা হচ্ছে তোমার কোনো প্যাথোজেন যদি এন্ট্রি করে সেটাকে হচ্ছে ক্যাপচার করা, রেকগনাইজ করা এবং সেটাকে ডিস্ট্রয় করা। এটা হচ্ছে তোমার লিম্ফ নোড এবং ও প্লিহার কাজ। হুম। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো আমাদের শরীর যখন কোনো ফরেন পার্টিকেলকে এনকাউন্টার করবে, তার জন্য আমাদের ব্লাড সার্কুলেশনে ইমিউনেশন থাকাটা খুব দরকার। কারণ কি হয়, যখন কোনো প্যাথোজেন আমাদের শরীরে এন্ট্রি নেয়, হুম, তো তখন তো সেটা আলটিমেটলি তোমার আঙুলের কাটের মধ্যে হতে পারে, কিংবা কোথাও একটু কেটে গেল, ছড়ে গেল, তার ফলে কি আলটিমেটলি তো তোমার প্যাথোজেনটা ওই কাট সাইডের মধ্যে দিয়ে ফরেন পার্টিকেলটা বডিতে প্রবেশ করছে, মানে ব্লাড সার্কুলেশনের সঙ্গে মিশছে। এইটাকে এনকাউন্টার করার জন্যই অস্থি মজ্জা এবং থাইমাস থেকে যেসব তোমার ইমিউনো সেল গুলো তৈরি হলো, ইমিউনো কোষ যেগুলো তৈরি হলো, বি সেল এবং টি সেল, তারা রক্ত কোষ, সেটা সেই কোষগুলো তোমার রক্তে চলাফেরা করছে। এটা একটা তুমি আহ, একটা মাইন্ডে ডায়াগ্রাম সাজিয়ে নিতে পারো যে বোন ম্যারো, হ্যাঁ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বোন ম্যারো এবং থাইমাস থেকে যখন তোমার ইমিউনো সেলগুলো তৈরি হলো, সেগুলো বিভিন্ন লিম্ফ নোডের মাধ্যমে ব্লাড সার্কুলেশনে তোমার ছড়িয়ে পড়লো। এরপর যদি কোনো ফরেন পার্টিকেল বডিকে ইনভেড করতে চায়, এরা ইমিউনিটি প্রোভাইড করবে। আচ্ছা, এতক্ষণ খুব বেসিক কনসেপ্ট বলছিলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা চ্যাট বক্সে লেখো, আদারওয়াইজ তোমরা আনমিউট করে বলো। অ্যাটলিস্ট চ্যাট বক্সে লেখো, নাহলে কিছু বোঝা যাবে না যে আমার ভয়েসটা আদৌ ঠিকঠাক যাচ্ছে কি যাচ্ছে না। যাই হোক, এবার যেটা বলছিলাম যে শরীরের মধ্যে তোমরা শুনেছো যে বি সেল টি সেল থাকে, ইমিউনো সেল যেগুলো বললাম। হুম। এছাড়াও শরীরের মধ্যে কিছু
ম্যাক্রোফাজ থাকে, মোনোসাইট থাকে, ডেনড্রাইটিক সেল থাকে, এগুলো আশা করি নামগুলো তোমরা শুনেছো। ফাংশন যদি এখন ভুলে গেও থাকো, আশা করি ক্লাস 12 এর লাইফ সায়েন্স যখন পড়তো তো নামগুলো শুনেছো। আচ্ছা, এই সেলগুলো বা কোষগুলো যখন তৈরি হয়, এগুলো একটা তোমার কমন অ্যানসেস্টার থেকে তৈরি হয়, যেটাকে বলা হয় হেমাটোপয়েটিক স্টেম সেল। এই হেমাটোপয়েটিক স্টেম সেল থেকেই তোমার মানে সব ধরনের ইমিউনো সেল তৈরি হয়। তো এটাকে আমরা বলতে পারি আহ মানে আদি সেল, সহজ ভাষা আদি সেল। একটা সেল আমার আছে, যেই সেলটার মধ্যে কোনো রকম নির্দিষ্ট কোনো ফেট নেই। হুম এটা এরপর ডিভাইড হবে, এবং এর একটা পার্ট তোমার হেমাটোপয়েটিক স্টেম সেল বা এইচএসসি তৈরি করবে, এবং আরেকটা পার্ট থেকে তোমার এই যে মাইরের প্রোজেনিটর সেল আর লিম্ফোয়েড প্রোজেনিটর সেল সেটা তৈরি হবে। কারণ আমার, তোমরা শুরুতে দেখতে পাচ্ছ একটা এইচএসসি সেল আছে। এখান থেকে তোমার দুটো ভাগ হয়েছে, কমন মাইলোর প্রোজেনেটর সেল, কমন লিম্ফোয়েড প্রোজেনেটর সেল। ঠিক আছে, তো আমাকে একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়ে গেল। তাহলে এটা তো মানে আমাকে তো বডিতে মেনটেন রাখতে হবে এই পুরো সেল ফরমেশনের ব্যাপারটা। নাহলে তো একটা সময় যদি প্যাথোজেন এলো, প্যাথোজেন আসার ফলে যদি সেলগুলো ডিস্ট্রয় হয়, প্যাথোজেনও তো চেষ্টা করবে সেলগুলোকে ডিস্ট্রয় করা, তাহলে তো একটা সময় তো বডিতে ইমিউন সেল আর থাকবেই না। এটা মেনটেন করার জন্য যখন তোমার এই মাল্টি পোটেনশিয়াল হেমাটোপয়েটিক স্টেম সেল ডিভাইড করে, তখন এটা দুটো ভাগে ভাগ হয়। একটা ভাগ যেটা বললাম, এটা অ্যাজ ইট ইজ এইচএসসি সেল বা হেমাটোপয়েটিক স্টেম সেল তৈরি করে, এবং সেটা প্রত্যেক জেনারেশনে হেমাটোপয়েটিক স্টেম সেলই তৈরি করবে। এবং এর আরেকটা পার্ট থেকে তোমার ফেট ডিটারমাইন্ড হয়, এবং সেই ফেট ডিটারমাইন্ড হওয়ার ফলে তোমার এই সেলটা দুটো ভাগে ভাগ হয়, মাইল্ড প্রোজেনিটর, লিম্ফোয়েড প্রোজেনিটর। আচ্ছা, এই যে ফেট ডিটারমিন ব্যাপারটা বললাম, এটা না কিছু জাস্ট কনসেপ্টটা বলে রাখছি, নাহলে বুঝতে পারবে না। যখন কোনো সেল থাকে, সেই সেলটা পরবর্তীকালে কি হবে, মানে ধরো তোমরা এখন সবাই ক্লাস 12-এ পড়ছো, এরপর তোমরা কি হতে চাও? কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ কর্পোরেট সেক্টরের দিকে যাবে, কেউ গভর্নমেন্ট সেক্টরের দিকে যাবে। কিন্তু এখন তোমরা সবাই ক্লাস 12-এর স্টুডেন্ট। ওকে, এরপর তোমাদের ফেট ডিটারমিন্ড হবে, মানে তোমরা কোন দিকে যাবে সেটা নির্ভর করছে কার উপর? তোমাদের চারিপাশে এনভায়রনমেন্টের উপর। হুম তোমরা, তোমাদেরকে তোমাদের টিচাররা যা বলবে, হুম তোমরা বাইরে থেকেও দেখে যা বুঝতে পারবে, তোমাদের একটা আইডিয়া হবে যে আমার এই দিকে যাওয়া উচিত, এই রিলেটেড পড়াশোনা আমার করা উচিত। হ্যাঁ, তো তোমাদের একটা ফেট ডিটারমিন্ড হবে। ঠিক আছে, তো সেলেরও এরকম নেটটা ডিসকানেক্ট হয়েছিল, আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমার। হুম তো সেলেরও না এরকম ধরনের ফেট ডিটারমিন্ড হয়, ডিপেন্ডস অন সারাউন্ডিংস। মানে সেল কিরকম এনভায়রনমেন্ট পাচ্ছে, কিরকম সাইটোকাইন স্টর্ম সেলটা ফেস করছে, কি কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে, এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের ফলে কি কি প্রোটিন তৈরি হচ্ছে, এইসবের ওপর সেলের ফেট ডিটারমিন্ড হয়। কিছু সেল নিজের ফেট চেঞ্জ করতে পারে, কিছু পারে না, সেটা আলাদা টপিক চলে গেল। কন্ডিশনাল ডিটারমিনেশন, অটোনোমাস ডিটারমিনেশন, সেটা আলাদা টপিক হয়ে গেল। ডিপেন্ডস অন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। মোট কথা হচ্ছে সেল, আমি যেটা বললাম কথাটা, যে সেলটা দুটো ভাগে ভাগ হচ্ছে, এটা তোমার ডিপেন্ড করে সেলের পরিবেশের উপর, কিরকম পরিবেশ পাচ্ছে, কিরকম সাইটোকাইন পাচ্ছে, কতটা ইনফেকশিয়াস এনভায়রনমেন্ট পাচ্ছে, এইসবের উপর ডিটারমাইন করে। আচ্ছা, তো দুভাগে ভাগ হচ্ছে, কমন মাইলড প্রোজেনিটর সেল, কমন লিম্ফোয়েড প্রোজেনিটর সেল। মাইলড প্রোজেনিটর সেল এখান থেকেই তোমার ভাগ হয়ে যায়। দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রানুলোসাইট সেল। মায়েলোব্লাস্ট থেকে তোমার তৈরি হচ্ছে কিছু গ্রানুলোসাইট, কিছু অ্যাগ্রানুলোসাইট।
আচ্ছা, গ্র্যানুলোসাইট মানে কি? কিছু গ্রানাম বা দানা জাতীয় থাকবে সেলের মধ্যে, এবং সেটা যখন রিলিজ করবে তোমরা জানো ব্রেন এনজাইম, পারফোরিন, বিভিন্ন ধরনের এনজাইম রিলিজ করে, এবং কিছু দানা এগুলো একটা তোমার পোরের সৃষ্টি করবে প্যাথোজেনের মধ্যে। এবং তারপর যখন তোমার এই এনজাইম গুলো ইনভেড করবে প্যাথোজেনকে, তখন সেই প্যাথোজেনটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো সেটাতে হেল্প করে কিছু গ্র্যানুলোসাইট সেল, যেমন বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং মোনোসাইট। এবং এই মোনোসাইটটাই যখন আবার পরবর্তীকালে ডিভাইড হয়, সেটাকে দুভাগে ডিভাইড করা যায়, হচ্ছে ম্যাক্রোফাজ এবং ডেনড্রাইটিক সেল। আচ্ছা, তো মোনোসাইট আর ম্যাক্রোফাজটা না অনেকটা একই ধরনের জিনিস, ফাংশনটা সেম, কিছু সিমিলারিটি ডিসিমিলারিটি আছে। হুম। তো এর যে মেন ডিসিমিলার যে ব্যাপারটা, সেটা হচ্ছে মোনোসাইট একটা সেল যখন সেম ফাংশন কিন্তু সেটা ব্লাডে আছে, ব্লাড সার্কুলেশনে আছে, সেটাকে আমরা মোনোসাইট বলি। কিন্তু সেটা যখন আমরা টিস্যু লেভেলে দেখছি, টিস্যু লেভেলে দেখলে সেটাকে বলা হয় ম্যাক্রোফাজ। ওকে। এবং ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক সেলটা অ্যাজ এ এপিসি সেল শরীরে ফাংশনালি অ্যাক্টিভেট হয়। এপিসি মিনস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কোন ধরনের শরীর যখন প্যাথোজেন আক্রমণের শিকার হয়, নেক্সট ক্লাসে আরো ডিটেলসে বলবো, আমার জাস্ট টাইমও নেই, আমি just এটা বলে শেষ করবো যে ডেনড্রাইটিক সেল তোমার কোনো ফরেন পার্টিকেলকে শো করে এমএসসি ক্লাস 2 মলিকিউল দিয়ে টি সেলের কাছে। টি সেল থেকে তোমার পরবর্তীকালে বি সেল এর কাছে যায়, এবং বি সেল প্রলিফারেট করে তোমার অ্যাক্টিভেট করে প্লাজমা সেল এবং মেমোরি সেল ফরমেশন করে। তো এই যে ফার্স্ট স্টেপে তোমার এপিসি সেল বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করছে, কোনো ফরেন পার্টিকেল এলো সেটাকে প্রেজেন্ট করছে, এই যে প্রেজেন্টিং সেলের ব্যাপারটা, এই কাজটা করো তোমার ডেনড্রাইটিক সেল। কিছু রিসেপ্টর থাকে এমএসসি ক্লাস 2, এটা হচ্ছে তোমার প্যাথোজেনকে ধরে নেয় এবং এটাকে শো করে, এই জন্য এটা যেহেতু প্রেজেন্ট করছে এটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ঠিক আছে। এবং আরেকটা যে মেইন ভাগ, লিম্ফোপ্রোজেনিটর সেল, এটা দুটো ভাগে ভাগ করা যায়, এনকে সেল এবং লিম্ফোসাইট। লিম্ফোসাইটের মধ্যে টি সেল, বি সেল, আশা করি সবাই জানো। আচ্ছা, এই এনকে সেলটা তোমার গ্র্যানুলার সেল হয়, মানে এতে ওই সেলের মধ্যে যদি তোমরা মাইক্রোস্কোপে মানে দেখো, হুম, ব্লাড স্যাম্পেল নিয়ে তোমরা সেটা যদি কালচার করে মাইক্রোস্কোপে দেখো, তাহলে দেখতে পাবে যে এনকে সেলের মধ্যে স্টেম দিয়ে দেখলে দেখা যাবে কিছু কিছু দানা জাতীয় জিনিস দেখতে পাচ্ছ। তোমরা বই তো দেখতে পারো। হুম। তো এই জন্য এটাও আহ, বলা হচ্ছে গ্র্যানুলার লিম্ফোসাইট, লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট, যেটা তোমার থাকছে লিম্ফের প্রতিটা সেলের মধ্যে। আচ্ছা, এই যে আমি এগুলো বললাম যে বি সেল, টি সেল, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, হ্যাঁ, এটা এগুলো কি জিনিস, এর ফাংশন গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে যেহেতু আমার কাছে টাইম নেই, তোমাদের ক্লাসও শেষের দিকে, তোমরা মোটামুটি যখন সবাই আশা করি তোমরা সিবিসি করিয়েছো, কমপ্লিট ব্লাড কাউন্ট। হ্যাঁ, ডাক্তারের কাছে যখনই তোমরা যাও, কোনো ইনফেকশন বা জ্বর হয়েছে, যা হোক হয়েছে, সিবিসি একটা হচ্ছে খুব কমন টেস্ট। ডাক্তার দেখে যে ইনফেকশন বেশি আছে কি আছে, সেটা দেখার জন্য সিবিসি টেস্ট করতে দেয়। তো এই সিবিসি টেস্ট থেকেই তোমরা যদি রিপোর্টটা ঠিক করে দেখো, তোমরা দেখতে পারবে সেখানে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিলের একটা রেফারেন্স রেঞ্জ থাকে, এবং সেই রেফারেন্স রেঞ্জের মধ্যে থাকলে কোনো সিস্টেমিক ইনফ্লামেশন নেই, আদারওয়াইজ ইনফ্লামেশন আছে। তো সেটাই বোঝা যায় এই যে তোমার ইওসিনোফিলের অ্যামাউন্ট দিয়ে। যেমন যদি কোনো সাপোজ কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়, ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশন হলে কিন্তু ইওসিনোফিলের পরিমাণ বেড়ে যাবে। কিভাবে হয় সেটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো এই হচ্ছে তোমার মোটামুটি ইমিউনোলজি একটা বেসিক কনসেপ্ট, যে আমার কিছু শরীরে সেল আছে, সেই সেলগুলো তোমার সাহায্য করছে কোনো ফরেন পার্টিকেল বা প্যাথোজেন যদি ইনভেড করে তাকে প্রতিহত করতে সাহায্য করছে। কিভাবে করছে না করছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে। তো ক্লাস এখানেই শেষ করলাম।
কোনো রেসপন্স পাইনি তোমাদের থেকে,